আবার ক্লাসে যাই। আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো তো নাকি? জি স্যার। এভাবে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে তোমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবা। এখানে একটু দেখাই তোমাদেরকে। এইভাবে যেমন অ্যাডজেক্টিভ ক্লোজ হয়, অ্যাডজেক্টিভ ক্লোজ দুভাবে হয়। এই যে একটা নিয়ম, তোমাদের 1 নাম্বার নিয়ম, এটা লিখছিলাম আমি শর্টকাট। সেটি হচ্ছে তোমরা ভার্বের পর একটি নাউন পাবা, নাউনের পর যদি একটা ক্লোজ পাও তাহলে তোমরা সেটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ লাগাবা। এবং সেকেন্ড হচ্ছে Yes, sir. আরেকটি তোমাদের এখানে লিখেছি, দেখো 2 নাম্বার শর্টকাট দিয়েছি। দেখো, যদি সাবজেক্টের পর ক্লজ পাও তারপরে যদি ভার্ব পাও, অর্থাৎ মাঝামাঝি জায়গায়। তোমাদেরকে আমি অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোথায় কোন ওয়ার্ডটি থাকলে সেটিকে তুমি বলবা নাউন। তোমরা হয়তো অনেকদিন না পড়ার কারণে ভুলে গেছো, তা তোমরা মনে রাখবা যদি কখনো কোনো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে অংশটি পাবা সেই অংশটিকে বলবা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানেই তোমাদের মেইন গন্ডগোলটা লেগে যাবে অ্যাপোজিশনের সঙ্গে। গোবিন্দ কেবল প্রবেশ করতেছে। দেখো এখানে যে ওয়ার্ড সেন্টেন্সটি যেটা তোমাদেরকে বলেছি সেটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে অংশটি থাকবে, যে ক্লজটি থাকবে সেই ক্লজটিকে আমরা বলবো হচ্ছে Adjective clause. অ্যাডজেক্টিভ স্যার ক্লজ। আমার তো এখনই গোলমাল লাগতেছে। গোলমাল লাগবে তো, এটা তো ওই জন্য বলতেছি তোমাদেরকে যে আমি তো ওই জায়গাগুলো, যে জায়গাগুলোতে গোলমাল লাগে সেই জায়গাগুলো ক্লিয়ার করানোর চেষ্টা করতেছি। সমস্যা নাই, একটু ওয়েট করো আমার সঙ্গে, ধৈর্য ধরে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদেরকে এই যে অ্যাপোজিশনের ক্ষেত্রে এখন আসবো, ওই 2 নাম্বার রুলসটা। এখানেও দেখো এই যে হচ্ছে ভার্ব আর এই হচ্ছে সাবজেক্ট। দেখো তো এই যে মাঝখানে জায়গাটা আছে না, তাহলে এটিকে তোমরা এখন কি বলবা? অ্যাডজেক্টিভ ক্লোজ বলবা না ওই রুলস অনুসারে? জি স্যার। কারণ সেটাই আমরা তো একটু আগে বলার কথা। বললাম, যে নাউনের পরে এই অংশটি থাকে যদি এভাবে, কমা আকারেও থাকতে পারে, যদি কমা আকারে সাবজেক্ট থাকে তাহলে প্লাস তো ভালো। ক্লজ। জয়েন করতেই এত সময় নিলে হবে এগুলো? বারবার ডিসকানেক্ট হচ্ছে আর বারবার জয়েন করাচ্ছে। তাহলে আমরা জানলাম যে অ্যাপোজিশন আকারে না, এখানে তোমাদের মাঝখানে কমা আকারে থাকে, কিন্তু কমা নাও থাকতে পারে। তুলে দিতে চেয়েছিলাম। তাহলে বুঝতে পারছো কি এখন? কিন্তু এটিকে আমরা বলতেছি এখন নাউন ক্লোজ, আবার এখানে এসে বলতেছি যে এটি হচ্ছে মাঝখানে থাকলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লোজ। এখন গন্ডগোলটা লেগে গেল না? তো গন্ডগোলের কিছু নাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ওইটা আর এটার মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি রকম দেখো, এখানে তোমাদের একটু নিচে যাই। এইখানে আসি একটু, এই যে ডিফারেন্স নাউন আরেকটু ক্লোজ। দেখান, হ্যাঁ, আরেকটু দেখান, লেট হইলো ঢুকতে, ঢুকাচ্ছিল না। এই যে আমি 2 নাম্বার রুলসটা পড়াচ্ছি, 2 নাম্বার রুলসটা এখন 2 নাম্বার রুলসটাতে বলা হচ্ছে সাবজেক্ট, মাঝখানে ক্লজ থাকবে, ভার্ব থাকবে। যেমন 1 নাম্বার রুলসকে কি পড়ালাম? সাবজেক্ট, ভার্ব, নাউন এবং শেষে হচ্ছে ক্লজ। নাউন শেষের ক্লজ। ক্লজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে বলতেছি যে মাঝখানেরটিও অ্যাডজেক্টিভ ক্লজ। দুইটার মধ্যে পার্থক্যটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। উপরে নিয়ে যাই একটু, দেখো দুটোর মধ্যে একটু পার্থক্য খেয়াল করো তাহলে বুঝতে পারবা। সাবজেক্ট, ভার্ব প্লাস নাউন প্লাস ক্লজ, ক্লজটা একেবারে সবার শেষে, তার আগে একটি নাউন রয়েছে। আর এটির ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, সেটি হচ্ছে ভার্বের আগে হচ্ছে ক্লজ। দুইটার মধ্যে খেয়াল করে দেখো, এখানে সাবজেক্ট, ভার্ব, নাউন, তারপরে ক্লজ। এই দেখো সাবজেক্ট, ভার্ব, একটি নাউন, তারপরে ক্লজ। আর এটিতে হচ্ছে সাবজেক্ট, ক্লজ, তারপরে হচ্ছে ভার্ব। খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট, ক্লজ, তারপরে হচ্ছে এই যে ভার্ব। সাবজেক্ট, সাবজেক্ট, এই যে ক্লজ, এই যে ভার্ব, আর এই যে মাঝখানে ক্লজ। দেখছো? তার মানে মাঝখানের অংশটি হচ্ছে এখানে, আমরা এই যে আন্ডারলাইন তোমাকে একটু কালার করে দেখাচ্ছি, দেখো মাঝখানের অংশটি। তাহলে আমরা এতক্ষণ তো পড়ে আসলাম যে স্যার এটা তো নাউন ক্লোজ। আমি তখনই বলছি যে এটি নাউন ক্লোজ নাও হতে পারে, এটা অ্যাডজেক্টিভ ক্লোজও হতে পারে। এই জায়গাটাতে তোমাদের
প্রবলেম দেখা দিবে। তো আমি ডিফারেন্সটা তোমাদের এখনই ক্লিয়ার করে দিচ্ছি। 1 নাম্বার রুলসে দেখো এখানে লিখছি আমি ডিফারেন্স নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য। এটি অন্য কোনো বইয়ে তুমি এভাবে পাবা না, আমি নিজের থেকে তৈরি করছি তোমাদের জন্য। এখানে আমি দেখো প্রথমটিতে লিখছি আই নো হোয়ার হি লিভস, এটিকে আমি বলছি নাউন ক্লজ। কেন নাউন ক্লজ বলছি দেখো, কারণ এরপরে দেখো কোনো নাউন নাই, আছে কি এই জায়গাটাতে কোনো নাউন আছে? দেখো তো পরের সেন্টেন্সটাতে দেখো এখানে কিন্তু নাউন আছে, দা প্লেস আছে। দুইটা জিনিস খেয়াল করে দেখো ডিফারেন্সটা, তোমরাই দেখো। এটা 1 নাম্বার রুলস, এটা আর এটা 1 এক নাম্বার রুলস। নাম্বারটা তো বুঝি স্যার, 1 নাম্বার রুলসটা তো হ্যাঁ বুঝি। তাই বুঝছো, তাহলে এটা আর আমি কথা না বলি। পরেরটা এখন দেখো, এই যে এই নাম্বার রুলসটা আর এই রুলসটা, এই দুইটা হচ্ছে ওই রুলসের মতো। এটিতে এটা অ্যাপোজিশন হিসাবে ইউজ হয়েছে, এখানেও এটা অ্যাপোজিশন হিসাবে ইউজ হয়েছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করো। দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ডাইড ইজ ফলস, আর দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ ফলস। দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কেউ বলতে পারবা? স্যার ওই কাল শুনছে একটা, আর নিউজ মানে কি রে? খবর। খবর খবর বা সংবাদ। প্রথম সংবাদ সেন্টেন্সটাতে প্রথম সেন্টেন্সটাতে দেখো তো সংবাদটি আছে কিনা, সংবাদ বা স্যার গংবাদ হয়ে গেছে স্যার। ওটাই আমার ইয়ার সমস্যা, তো মাঝে মাঝে এরকম হয়ে যায়, ঠিক করে দিতে হবে। স লিখলে গ হয়ে যায়। সংবাদ বা খবর উল্লেখ থাকে, উল্লেখ থাকে। দেখো তো একটু খেয়াল করে দেখো তো, দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ডাইড, খবরটি আসলে কি সে মারা গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ এই যে খবরটি যে মিথ্যা, সেই খবরটি সেখানে উল্লেখ করে দেওয়াই থাকে নিউজের পর, যে সে মারা গেছে। দেখো সরাসরি উল্লেখ আছে না? হ্যাঁ জি স্যার। যদি উল্লেখ থাকে, পরের সেন্টেন্সটাতে এখন খেয়াল করে দেখো তো, এখানে উল্লেখ নাই। আছে উল্লেখ, বলা আছে সে না। শুনেছে খবরটি, কিন্তু আসলে কি এটা শুনেছে। খবর? খবরটা কি এটা তো উল্লেখ নাই, উল্লেখ নাই। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। যদি উল্লেখ থাকে তাহলে আমরা কোন ক্লজ দেখাবো? নাউন। আর যদি উল্লেখ না থাকে তাহলে দেখাবো adjective। অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আমি ওই অ্যাপোজিশনে চলে যাই, তোমাদেরকে এখন একটু দেখাই। এখানে খেয়াল করে দেখো তো, দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম, খবর নিয়মটি এখানে দেওয়া আছে কিনা বলো তো দেখি, উল্লেখ আছে কিনা? জি স্যার। দেওয়া উল্লেখ আছে। আছে? জি আছে। স্যার। উল্লেখ যদি থাকে তাহলে কোন ক্লজ? ভালো করে দেখো, খবর বা সংবাদ বা যদি উল্লেখ থাকে কোনো কিছু, ওখানে নিয়ম বা রুল বলছে, তাই না? আমরা রুলটাই লিখি না। সংবাদ, খবর, রুল, উল্লেখ থাকে, এগুলো উল্লেখ থাকবে এখানে সরাসরি। দেখো তো ওই সেন্টেন্সটাতে উল্লেখ আছে কিনা, কোথায় গেল সেন্টেন্সটাতে, দেখো তো উল্লেখ আছে কিনা। জি স্যার আছে। আছে স্যার। আছে? জি স্যার। আর যেহেতু উল্লেখ আছে সেহেতু এটা নাউন ক্লজ, আর উল্লেখ যদি না থাকতো তাহলে হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লোজ। আমি কি বোঝাতে পারছি এখন? জি জি স্যার। স্যার। মানে দেখি এখন নাউন কেমন ক্লোজটা বুঝলা? হবে ক্লিয়ার। হ্যাঁ, নাউন ওই যে ক্লোজটা বললাম না ক্লিয়ার। তোমাদেরকে যে অ্যাপোজিশনটা আমি তখন বুঝালাম না কেন, যে আমি অ্যাডজেক্টিভ ক্লোজে যাই, গিয়ে তোমাদের আমি ডিফারেন্সটা ধরাই দিব। আশা করি তোমাদের সমস্যা হবে না। এখন আমি একটু লিখি তোমাদেরকে, দেখি তোমরা পারো কিনা। স্যার একটু জোরে বলেন, বৃষ্টি পড়তেছে, শোনা যায় না। ইয়ারফোন লাগাওনি তোমরা? লাগাইছি স্যার। ইয়ারফোন না দিবা, ইয়ারফোন স্যার। বেশি ভলিউম দিয়ে দিবা। একটু দেখো দেখি। That he is dead. The news is sir, news is true.
মাসুম আলী তো চুপ করে বিয়ে না, এখন বলো ঘটনা সত্য কিনা? জি স্যার। সত্য স্যার। ঘটনা কি সত্য মাসুম আলী চুপ করে বিয়ে বসছে? কে বিয়ে জি করছেন স্যার, জি স্যার? স্যার। মাসুম আলী কই? স্যার খুবই বৃষ্টি শোনা যাচ্ছে না। ও এমন শোনা হবে না স্যার। বলো আপনার বিয়ের এখন কথা মাসুম বলতেন আলী, এটা নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ? স্যার, স্যার নাউন ক্লোজ স্যার। কেন রে নাউন ক্লোজ এটি? জি স্যার, ওই যে উল্লেখ করা আছে স্যার বিয়েটার কথা। সে যে ম্যারিড ই- সেটা উল্লেখ করা আছে নাকি? জি স্যার। আচ্ছা, মানে এখন যদি নিউজটা উল্লেখ এখানে করা আছে। যদি এখন আমি লিখতাম দ্যাট ইউ সাউন্ড কিসের? এখন এটি কি হবে বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective ভেরি clause, গুড। তোমরা মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্যার। বাসায় তোমরা যখন পড়বা তখন এই জায়গাগুলো পারবা না ক্লিয়ার হতে? পারবো পারবো স্যার। পারবো স্যার। পারবো। পারবা, আশা করি পারবা। তারপরে যদি না পারো আর কি বলবো বলো? আচ্ছা, এখন আমি এটি তোমাদের এখান থেকে বিদায় নিয়ে আমি অ্যাডভার্বিয়াল ক্লজে যাব, নাকি বাংলা ইংরেজি প্রথম পত্রে যেতে হবে এটা শেষ করে? ফার্স্ট পার্টে পড়ান স্যার, এই সেকেন্ড পার্টে পড়ান স্যার। এটাই স্যার। ফার্স্ট স্যার, পার্টে এটা যেতে হবে, ওখানেও পড়া দিতে হবে তোমাদেরকে। আচ্ছা যাই হোক, অ্যাডভার্বিয়াল এটা ক্লোজটা আমি শেষ শেষ করে দিই, করি। যদি না বুঝো নেক্সট দিন আবার না হয় একটু বোঝাবো তোমাদেরকে। অ্যাডভার্বিয়াল ক্লোজটা আরো সহজ। সহজ কথা, যদি ভার্ব দেখো ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে তাহলে তোমরা অবশ্যই দাগাবা কি? ইনট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো ক্লজ Intransitive আসে সেই ক্লজটিকে তোমরা দাগাবা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর adverbial যদি clause, ট্রানজিটিভ ভার্ব আসে তাহলে দাগাবা নাউন ক্লজ। আমি তোমাদেরকে ডিফারেন্স বিটুইন নাউন, noun clause. এখানে তোমাদেরকে আমি বলে দেই, এই যে এই জায়গাটা অবশ্য লেখা হয়নি আমার, এটাকে জাস্ট কপি করে নিয়ে যাই আমি ওখানে। ডিফারেন্স বিটুইন নাউন এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আমি এই যে কথাটি এখানে লিখলাম, কথাটি একটু খেয়াল করে দেখো। যদি ট্রানজিটিভ ভার্ব হয়, এক নম্বরে আমি লিখতেছি দেখো, এক নাম্বার দিয়ে লিখলাম, বাংলা আসলো কেন ভাই? কথা শেষ হয়েছে দেখো। যদি ট্রানজিটিভ ভার্ব হয় যদি ট্রানজিটিভ ভার্ব হয় আর কি, তাহলে কোন ক্লজ আমরা বলবো? ট্রানজিটিভ ভার্ব যদি হইলে বলবো ট্রানজিটিভ নাউন ভার্ব হয় ক্লজ। তাহলে কি বলবো? Noun clause, noun Noun clause, sir. ক্লজ। নাউন ক্লজ, এক নাম্বার নিয়ম এটি। আচ্ছা, এটা গেল তোমাদের, নো কালার করে দেই, নাউন ক্লজ। আবার এটিকেই আমি তোমাদের এটিকে জাস্ট কপি করে নিয়ে যাই দেখো। যদি এখানে সামনে আমি ইন কথাটা লাগাই দিলাম, ইনট্রানজিটিভ। একেবারে সিম্পল কিছু পার্থক্য, খুব বেশি পার্থক্য নেই। তারপরে যে Yes, sir. জায়গাগুলোতে তোমাদের সমস্যা হবে সেই জায়গাগুলো নিয়ে আমি আসি, সমস্যা নেই। এখানে গন্ডগোল করে রাখছি।
আই। দেখো যদি ইনট্রানজিটিভ হয় তাহলে adjective clause adverbial স্যার intransitive আচ্ছা adverbial ট্রানজিটিভ হলে আমরা দাগাবো হচ্ছে নাউন ক্লোজ, noun clause ইনট্রানজিটিভ হলে দাগাবো হচ্ছে কোন ক্লোজ রে? adverbial clause ভেরি গুড। এই এতটুকু শুধু পার্থক্যটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে জায়গাটাকে তোমাদের গন্ডগোল লেগে যায় আর কি স্টুডেন্টদের, সেই জায়গাটি তোমাদের ক্লিয়ার। বুঝা গেছে? আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার এখন একটু জি, উদাহরণটা স্যার। আমরা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। এই বৃষ্টির কারণে শুনতে পাচ্ছ না নাকি? জি জি স্যার জি স্যার টিনের চালের এক জ্বালা হয়ে গেল। আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে দেখাই। আই শ্যাল গো হোয়ার হি লিভস, এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো। এখানে গো সর্বদাই, গো সবসময় মনে রাখবা। গো এর পর যদি কোনো ক্লজ পাও চোখ বন্ধ করে দাগাবা। কোন ক্লজ বলো দেখি? adverb clause হ্যাঁ, সবসময় দাগাবা হচ্ছে adverbial clause অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ কেন দাগাবা বলো দেখি? কেন কেন দাগাবা বলো? intransitive verb থাকলে স্যার Very good. This is intransitive verb. This is an intransitive verb. এই কারণেই তুমি এর পরের যে অংশটি দাগাবা অবশ্যই সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ Adverbial. দাগাবা। কারণ তোমরা ভালো করে মনে রাখবা intransitive ভার্বের পরে যে অংশটি থাকে সেটি হচ্ছে adverbial Objective. position এখানে রিড কে তুমি প্রশ্ন করো, উই রিড দ্যাট উই মে লার্ন। পড়ার অর্থ কি বলো দেখি? জি স্যার এখানে আমরা পড়াকে পড়ি প্রশ্ন কারণ করো। আমরা পড়ি শিখতে পারি শেখার জন্য যাতে that আমরা we may আমরা যদি আমরা এখানে শিখতে পারি। রিডকে যদি প্রশ্ন করি কি পড়ি, উত্তর নাই। কাকে পড়ি, উত্তর নাই। কিন্তু যদি কেন পড়ি, উত্তর Nice. যদি বলি কেন পড়ি, আমরা শেখার জন্য শেখার জন্য তাহলে এখানে আমরা অ্যানসার পেলাম হোয়ারের, তাই না? এখানে জি, স্যার। আনসার where এখানে আনসার অফ where হোয়ার। আর এখানে আনসার অফ কি পেলাম? why ওয়াই আনসার অফ ভেরি গুড ওয়াই। এই জন্যই আমরা শুধুমাত্র ওয়াই উচ্চারণ হয়, ওয়াই। আচ্ছা যাই হোক, জি স্যার পারলে তোমরা হুদাই উচ্চারণ করতে পারো। জি স্যার বলে না, হুদাই বলে না? কি জি আনসার স্যার অফ হুদাই এটা। হুদাই আচ্ছা এদিকে দেখো, পরের What the সেন্টেন্সটা hell are একটু you খেয়াল করে দেখো। তোমরা অ্যাডভার্বিয়াল ক্লোজে যে জিনিসগুলো পাবা সেটি হচ্ছে প্লেস পাবা, টাইম পাবা। তোমাদেরকে আমি অ্যাডভার্ব যখন পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম অ্যাডভার্বিয়াল জি, স্যার। প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, reason অ্যাডভার্ব manner অফ ম্যানার, অ্যাডভার্ব অফ পারপাস, অ্যাডভার্ব অফ কন্ডিশন। condition কন্ডিশন মানে শর্ত। পড়িনি স্যার, তুমি যদি সাতটা পড়ছি। তুমি যদি সফল হও তাহলে তোমাকে আমি হেল্প করব। এটা সবসময় ইফ যুক্ত হয়, ইফ ইফ, এটা খেয়াল রাখবা। আর শর্ত। এখানে পারপাসটা খেয়াল রাখবা, কি উদ্দেশ্যে এই ফ্রেজগুলো খেয়াল রাখবা। এই ম্যানারটা খেয়াল রাখবা, এটা হাউ দ্বারা। এই পরেরটা খেয়াল রাখবা রিজন, এটি হোয়াই। আচ্ছা ওয়াই। তারপরেরটি দেখো টাইম, এটি হোয়েন। আর এটি হচ্ছে হোয়ার। এরকম যদি আনসার খেয়াল করো, এই চারটার দ্বারা যদি আনসার এখানে পাও, অর্থাৎ সহজ কথা যদি তুমি ট্রানজিটিভ ভার্ব পাও, ইনট্রানজিটিভ ভার্ব পাও, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ adverbial সহজ আছে। adverbial হ্যাঁ, নিচেরটা পারপোজ আর কন্ডিশন এটা বুঝলাম না। কন্ডিশন মানে শর্ত হচ্ছে তুমি যদি আসো তবে আমি যাব। সব সময় তুমি দেখবা ইফ দ্বারা হবে, ইফ দ্বারা। তুমি যদি আসো তবে আমি যাব। if you succeed I will help you এখানে খেয়াল করে দেখো, স্টে হোয়ার ইউ আর, থাকো যেখানে তুমি আসো। তার মানে এটা স্থান বোঝাচ্ছে না? স্থান বোঝালে হ্যাঁ টাইম বোঝাচ্ছে হ্যাঁ, ওটা তো হি বুঝছি। কেম। তারপর পরেরটা টাইম রিজনটা হয় দেখো, কেন আসতে পারেনি সে, কারণ সে অসুস্থ। তার মানে এখানে কি আছে, কারণটা উল্লেখ আছে। Why? ম্যানার, হি ওয়ার্কস অ্যাজ হি ইউজুয়ালি ডাজ, সে সেভাবে হাঁটে যেভাবে সে হাঁটে। অর্থাৎ ম্যানারটা, তার হাঁটার ধরনটা কিরকম। আর পারপাস, তার পারপাসটা কি ছিল, সে ওয়ার্কস হার্ড ওয়ার্ক করতেছে, কারণ হচ্ছে সে যেন সাকসেস পায়। আর সে সাকসেস পেলে আমি তাকে হেল্প করব, শর্ত। এরকম যদি কন্ডিশন বোঝায় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার
আচ্ছা, তাহলে আমরা এই গ্রামাটিক্যালের যে ইয়াটা তোমাদেরকে পড়ালাম, যতগুলো ক্লজ পড়ালাম, সবগুলো ক্লজ বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপরে যদি না বুঝো আগামী দিন আরেকটু না হয় বুঝাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা ইয়া দেখা, তোমাদের সামনে একটি ইন্টারফেস নিয়ে আসছি, দেখো একটু ভালো করে, তোমরা দেখলে বুঝতে পারবা। এটি হচ্ছে আচ্ছা, এখানে তোমাদের যে জিনিসটা দেখাচ্ছে একটু দেখো। এখানে যে অর্থগুলো রয়েছে, ভোকাবুলারি গুলো রয়েছে, দেখো এটি তোমার পেজটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, এখন পিডিএফ দিয়ে দিব, তোমরা এখান থেকে ডাউনলোড করে পড়ে নিবা বা তোমাদের বইও পাবা। এখানে যে ওয়ার্ডগুলো আমি দিয়েছি, এই ওয়ার্ডগুলোর আমি অর্থ সহ সিনোনিম এবং অ্যান্টোনিম দুইটার একটা লিস্ট করেছি। যেগুলো সিনোনিম অ্যান্টোনিম দরকার সেগুলো দিয়েছি, আর যেগুলো দেওয়ার দরকার নেই সেগুলো দেইনি। এখানে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম দেওয়া রয়েছে সবগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে। এখন একটু আমাদেরকে একটু পড়ে শোনাও তো কোনো একজন। মুবাশশিরা কই? জি স্যার, আসি বলেন। আচ্ছা, একটু পড়ে শোনাও তো ওয়ার্ডগুলো, তুমি 1 থেকে 5 পর্যন্ত পড়ে আমাদেরকে শোনাও। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, অর্থ সহ বলবা, অর্থ বলবা, সিনোনিম বলবা, অ্যান্টোনিম বলবা। হ্যাঁ বলো। জি স্যার, স্টাটারিং তোতলামি করা, স্টার সিনো হচ্ছে স্টার মিরিং, অ্যান্টো হচ্ছে কন্টিনিউ, রিচ রেঞ্জ বিকৃত করা মোচড়ানো, টুইস্ট জার্ক ডিফাইল পারভার্ট করাপ্ট ডিস্টোর্ট স্কিউ স্ক্রু, স্ক্রু আমরা স্ক্রু ড্রাইভার ঘুরাই না, ঘুরানোর সময় কি হাতটা মোচড়াই না এভাবে? হ্যাঁ বলো। স্ক্রু, তারপর হচ্ছে স্ক্রুল। স্যার এটা উচ্চারণটা কি হবে? পড়ে যাও, তুমি যেটা পারবা না সমস্যা নেই। আপনি স্যার প্রথম বলুন। আনটুইস্টেড স্যার আপনি দিলে ভালো হতো। রেকলি আপনি ছলনা করা মোচড়ানো, স্পিন ঘোড়া, রোটেট তোমরা কি টার্ন বুঝতে পারতেছো রিল না? ওয়েভ। আচ্ছা মুবাশশির একটু ওয়েট করো, আমি বলি, শোনো একটু। স্টাটারিং, এই যে এটা বলা রয়েছে স্টাটারিং, এটি শব্দের অর্থ হচ্ছে তোতলামি করা, তোতলানো। স্টাটারিং এই শব্দটি আসলে এটি একটি ভার্ব, এটা স্টাটারিং না লিখে আমরা স্টাটার লিখি তাহলেই হবে। স্টাটার শব্দের অর্থ হচ্ছে তোতলানো, তোতলামি। আর স্টামার শব্দের অর্থ হচ্ছে তোতলানো। এই দুটি সিনোনিম, এবং কন্টিনিউ করা হচ্ছে অবিরতভাবে বলে যাওয়া, এই জন্য এটিকে অ্যান্টোনিম হিসেবে রাখছি। এই দুটো ওয়ার্ড অবশ্যই পড়বা। রেঞ্জ, তোমাদের বাড়িতে রেঞ্জ থাকে না, ওই যে টিউবওয়েল খোলার জন্য বা বিভিন্ন কাজ হ্যাঁ হ্যাঁ স্যার। প্লাস রেঞ্জ, সেই রেঞ্জ হচ্ছে এটি। রেঞ্জের কাজ কিভাবে ঘুরানো না মোচড়ানো না, ঘুরিয়ে ঘুরিয়ে নাট খুলতে হয় রেঞ্জ। হ্যাঁ, তো এখানে টুইস্ট শব্দের অর্থ মোচড়ানো, জার্ক শব্দের অর্থ তাই, ডিফাইল শব্দের অর্থ তাই। ডিফাইল শব্দের অর্থ গোছানো থাকে, সেটাকে বিকৃত করে ফেলা। পারভার্ট শব্দের অর্থ বিকৃত করে ফেলা, এই যে বিকৃত করা অথবা মোচড়ানো। এই জার্ক, ডিফাইল, ফাইল মানে হচ্ছে গুছিয়ে রাখা কোনো জিনিস, আর ডিফাইল মানে তার বিপরীত শব্দ। পারভার্ট এটিও একই জিনিস। করাপ্ট মানেও হচ্ছে, করাপ্ট শব্দের অর্থ হচ্ছে, করাপশন শব্দের অর্থ বিকৃত, তোমরা হয়তো জানো। সেই করাপশন থেকে আসছে করাপ্ট, এটি ভার্ব, যেটির অর্থ বিকৃত করা। ডিস্টর্ট শব্দের অর্থ বিকৃত করা কোনো কিছুকে। এটা এই 38তম বিশ্ববিদ্যালয় মনে এসেছিল, 38তম বিসিএস এই কোশ্চেনটি এসেছিল, ডিস্টর্ট। পঞ্চম সংশোধনী কেন ডিস্টর্ট বলা হয়, এই ইয়া চলে আসছে আবার, সময় শেষ। আর স্ক্রু, স্ক্রু মানেও তো জানো, নাট ঘুরাই না আমরা হাত মুচড়িয়ে, এই স্ক্রু, স্ক্রু শব্দের অর্থ সেম জিনিস। আর এটাকে সরল বলা হয় আর কি, সরল উচ্চারণটা এরকম হবে, এটা পড়বা। আর এটির বিপরীত শব্দ হচ্ছে আনটুইস্ট, আরো কিছু পাবা হয়তো বা, তোমরা পড়ে নিও। আর এখানে রিগল শব্দটি রয়েছে, রিগল এবং রেঞ্জ দুটো শব্দ সিনোনিম হওয়াতে আর কোনো লিখিনি আমি, এটা আর এটা একই, ক্লিয়ার? তবে এটির আরেকটির অর্থ রয়েছে ছলনা করা, ছলনা করা, এটি একটু তোমরা পড়ে নিবে। ছলনা করা ডিকশনারিতে বা ইন্টারনেটে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা, নয়তো আমি এটা লিখে তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই।
আর স্পিন শব্দের অর্থ ঘোরানো। স্পিন বল দেখো নাই তোমরা? স্পিন বলের কাজ কি? ঘুরিয়ে চলে যাওয়া, তাই না? আমরা কোনো কিছু ছবিকে যদি সোজা করতে চাইলে তাহলে রোটেট করি না? এই যে রোটেশন, স্যার এই যে রোটেট মানে ঘোরানো, টার্ন মানে ঘোরানো, রিল মানেও ঘোরানো। রিল মানে কি, ওই যে ছবির রিল ঘুরায় না সিনেমা হলে, সেই রিল না, ক্যাসেটের ফিতা, রিলের কাছকে ঘোরা, ওই রিলও কিন্তু এখানে ভার। ওয়েভ মানেও তরঙ্গ, তরঙ্গ মানেও ঘোরে। সার্কেল, হুইল মানে চাকা, ভার হিসেবে ব্যবহৃত হলে এইগুলো কিন্তু ভার। এখানে আমি লিখে নিই, তোমরা একটু বুঝে নিবা। এটি হচ্ছে ভার। আমি এগুলো ঠিক করে দিব, আসলে টাইপিং সময় পাইনি। হ্যাঁ, তোমরা এইভাবে লিখে নিবা তোমরাই। এটা ভার্ব, এটিও ভার্ব, এটিও ভার্ব, এটিও ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সাস্ট, এটা একটু পড়ে নিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এর অর্থ শেষ করা, নিঃশেষ করা, খালি করা। এখানে আমি সিনোনিম গুলো দিয়েছি, দেখো সিনোনিম গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবা। সেটা হচ্ছে ইমটি মানেও যা, ইমটি মানে খালি, ভ্যাকেট মানেও খালি করা, শূন্য করা, ফিনিশ মানে শেষ করা, এক্সপেন্স মানে ব্যয় করা, স্পেন্ট মানে ব্যয় করা। এটির অর্থ কিন্তু ব্যয় করাও হয়। হ্যাঁ, এখানেও তোমরা একটু পড়ে নিবে ব্যয় করা, তাহলেই হবে। আমি লিখে দিই তারপরও, ব্যয় করা, ব্যয় করা, এই জন্য লিখছি এটা। আর ইভাকিউয়েট মানে হচ্ছে খালি করা বা শূন্য করা, সিস মানেও শেষ করা বা নিঃশেষ করা, সিজ। ঠিক আছে, এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সিজ ফায়ার, যুদ্ধবিরতি চুক্তি। আর এটির অ্যান্টোনিম হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ শব্দের অর্থ তো বুঝো, নতুন করে কোনো কিছুর পুনর্জাগরণ ঘটা। রিনিউ মানেও নতুন করে সেটাকে নবায়ন করা, যেটি শেষ হয়ে গেছে সেটিকে আবার নতুন করে শুরু করা, সেটি হচ্ছে রিনিউ। এর অ্যান্টোনিম অবশ্যই পড়বা। স্ক্রাপ জিনিসটাকে পড়বা। এটি হচ্ছে ছোট টুকরো টুকরো কোনো অংশ বা ছাট যেটাকে বলি আমরা। জি স্যার। হ্যাঁ, যেটি আসলে কোনো কাজে লাগে না, এরকম জিনিস আর কি। এর সিনোনিম গুলো পড়বা। ক্লিপিং, রাবিশ, গার্বেজ, একই জিনিস। আর অ্যাডাপ্ট মানে হচ্ছে লালন পালন করা বা গ্রহণ করা, এই অ্যাডাপ্ট শব্দের অর্থ। রিসোর্ট মানেও তাই। এগুলোর ঠিক বিপরীত শব্দ হচ্ছে এটা। এগুলো অবশ্যই পড়বা, এটিও বেশ গুরুত্বপূর্ণ। এরপরে যে ওয়ার্ডটি এই যে বলে দিচ্ছি আমি, এই ওয়ার্ডটিও খুব গুরুত্বপূর্ণ, এটি তোমাদের পরীক্ষাতে খুব বেশি পরিমাণ আসে। সেটি হচ্ছে এলিভিয়েট শব্দের অর্থ উপশম করা বা কোনো কিছু লাঘব করা। এটা কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, ব্যথা হতে পারে, যে কোনো জিনিস উপশম করা। এর সিনোনিম গুলো ভেরি ইম্পর্টেন্ট। মিটিগেট, ইজ শব্দের অর্থ হচ্ছে ইজি থেকে, ইজের ভার্ব হচ্ছে, ইজির ভার্ব হচ্ছে ইজ। তোমাদের একটা ওয়ার্ড আমি পড়েছিলাম না, ডিজিজ। এই ইজের সামনে দেখো, ইজ মানে আরাম, আর এর সামনে যদি লাগায় দেওয়া হচ্ছে ডিজ, তাহলে হয়ে যাবে ব্যারাম, মানে রোগ। যারা তোমরা মনে রাখতে পারো না, জি স্যার, যারা তোমরা ডিজিজ বানান মনে রাখতে পারো না, এটা তাদের জন্য আর কি, যে একেবারে সহজভাবে তোমরা মনে রাখতে পারবা। ইজ মানে আরাম, আর ডিজ দিলে হয় বিপরীত শব্দ, হয়ে যাবে ব্যারাম। ক্লিয়ার? তাহলে ইজ আর হচ্ছে রিলিভ, রিলিভ মানে উপশম হওয়া, আর ইনক্রিজ এবং ইন্টেন্সিফাই হচ্ছে তীব্রতর করা, এটির বিপরীত শব্দ। আর কনজেশন এই শব্দটি রয়েছে, এটি শব্দের অর্থ পূর্ণতা বা চাপাচাপি অবস্থা, খুব একেবারে গাদাগাদি অবস্থা বোঝায়। এটি সিনোনিম হচ্ছে ফুলনেস অথবা কমপ্লিশন। কমপ্লিট থেকে কমপ্লিশন এসেছে, যেহেতু এটা নাউন, এটিও নাউন দিয়েছে। কমপ্লিট, কমপ্লিট থেকে কমপ্লিশন। আর এটির সিনোনিম হচ্ছে এমটিনেস বা ক্লিয়ারেন্স, খালি করা। এরপরে হচ্ছে এস্টিমেট শব্দটা একটু পড়বা। এস্টিমেট শব্দ হচ্ছে হিসাব করা, যদি এটি ভার্ব হয়, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। এটির এগুলো হচ্ছে সিনোনিম, এগুলো তোমরা জানো এই ওয়ার্ডগুলো, এই জন্য বললাম না। এই ওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, ইগনোর। আচ্ছা, এদিকে তোমরা প্রপোর্শন, এই কথাটা মনে হয় তোমরা জানো, অনুপাত, রেশিও, এটাও তোমাদের জানা কথা। আর টেন্স কথাটা মনে হয় তোমরা জানো, টেন্স কথাটা জানো না? টেন্স কথাটা জানো তোমরা রে? খুব ঘন, সায়েন্সে তো পড়ার কথা, সায়েন্সে পড়ার কথা এটি। টেন্স হয়ে যাওয়া, খুব ঘন বসতি। আর ডেন্সের মানে হচ্ছে ঘন বসতিপূর্ণ। এটি থিক, ডিপ, কিউবিক। কিউবিক এই শব্দগুলো তোমরা কিউব পড়ছো না ম্যাথে, ঘন জ্যামিতি। হ্যাঁ, ওই কিউবিক থেকে আসছে ঘন, এই ঘন থেকে এই কিউবিক, একই জিনিস। হ্যাঁ, আর শ্যালো, ল, ফ্ল্যাট, থিন, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। এগুলো ওয়ার্ড তোমরা জানো, এই জন্য বেশি আলোচনা করার ইয়া নাই। ইনফ্রাস্ট্রাকচার, এটি তোমরা অর্থটা শুধু পড়বা, তোমরা এটির অর্থ অবশ্য জানো, সিনোনিম অ্যান্টোনিম দরকার নাই। সাফার ফ্রম, ইট ইজ আ প্রিপোজিশন, যার অর্থ ভোগান্তি সহ্য করা। অ্যাগনি মানে যন্ত্রণা। আর ইকেস্টেসি মানে হচ্ছে আনন্দ, উল্লাস, উৎফুল্লতা। ইকেস্টেসি, এটা পড়বা, খুব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এটি। আমি একটু ইয়া করে দিই তোমাদেরকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু কালার করে দিই।
আচ্ছা, ইনফোর্স মানে কোনো কিছু প্রয়োগ করা, সেটা আইন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা আইন যখন দেশে জারি হয়, সে আইনটি জনগণের জন্য প্রচার করার নামই হচ্ছে ইনফোর্স। আর এটি সিনোনিম ইনঅ্যাক্ট। আর এক্সেম্পট মানে হচ্ছে অব্যাহতি দেওয়া। এটির অর্থ জারি করা বা প্রয়োগ করা, আর এক্সেম্পট শব্দের অর্থ হচ্ছে সেটি থেকে অব্যাহতি দেওয়া। আর টেনজিবল শব্দের অর্থ বাস্তব, রিয়াল, অ্যাকচুয়াল, ইমবডিয়েট, ইনটেনজিবল বা আনরিয়াল। এটি পড়ে নিবা। প্যারাডক্সিক্যাল শব্দটা একটু বোঝাই তোমাদেরকে। এটা হচ্ছে সব বিরোধী বা আপাত দৃষ্টিতে বিরোধী বা আপাত বিরোধী। মানে তোমার কাছে মনে হবে এটা সঠিক, তোমার কাছে মনে হবে সঠিক কিন্তু আসলে সঠিক নয়, এরকম জিনিস যদি বোঝায় তাহলে হচ্ছে প্যারাডক্সিক্যাল বলা হয়। মানে তোমাদের এমনটা হয় না যে অনেক সময় যে তোমার কাছে মনে হচ্ছে এটা অন্যায় কিন্তু তুমি সেটা আবার করতেছো, তোমার কাছে মনে হয় যে এটা অন্যায়, এটা করা ঠিক না, কিন্তু তুমি করতেছো, তাহলে তোমার এটা স্ববিরোধী হলো না? তুমি নিজেকে ভাবতেছো যে এটা করা ঠিক না, তারপরেও তুমি করতেছো, তখন ওই শব্দটা তখন আমরা ইউজ করি যে এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল। ক্লিয়ার? আর পরের ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, এটার একটু ওয়ার্ডটা পড়বা। এটির ইয়াটা হচ্ছে হুইস্ক, মানে হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু, কিন্তু আরেকটা অর্থ হয় হচ্ছে তোমাদের বইয়ে যে গল্প আছে সেই গল্পে এটির অর্থ হচ্ছে দ্রুত বেগে যাওয়া, খুব গতিতে যাওয়া। হ্যাঁ, এটা পড়বা। আর সাপার্ব, এই শব্দটা পড়বা, সাপার্ব, এর অর্থ উপশহর। উপশহর জিনিসটা কিরকম জানো? শহরের কাছাকাছি জায়গায় ছোট কোনো শহর গড়ে ওঠা, সেটাকে উপশহর বলা হয়। যেমন তোমাদের ঠাকুরগাঁ রোড দেখছো না? জি স্যার। ঠাকুরগাঁ রোড কিন্তু ঠাকুরগাঁ শহর নয়, শহর থেকে বিচ্ছিন্ন আরেকটা ছোট জায়গা, যে জায়গাটা শহরের কাছাকাছি কিন্তু ঠাকুরগাঁ শহরও মনে হয়, এই জন্য এটিকে বলা হয় উপশহর বা শহরতলি, শহরের কাছাকাছি কোনো জায়গা। হ্যাঁ, এই জন্য দেখো এটি টাউনশিপ, এটা যদি সিনোনিম হয় এর সেন্টার মানে কেন্দ্র। ঠাকুরগাঁ যে চৌরাস্তা তোমরা দেখছো ওইটা হচ্ছে সেন্টার, আর উপশহর হচ্ছে তোমার ওই ঠাকুরগাঁ সদর। ঠিক রংপুরেও তোমরা দেখবা, রংপুরে ঢোকার আগে একটা বাজার পাওয়া যায় সিও বাজার, সিও বাজারটা হচ্ছে উপশহর, আর রংপুর জাহাজ কোম্পানির মোড় হচ্ছে মেইন শহর। ক্লিয়ার? এই জন্য এটাকে সাপার্ট বলা হয়। ন্যারো শব্দের অর্থ তোমরা জানো, পড়বা। আর ডিজিগনেট, এটি হচ্ছে ভার্ব, এটির নাউন হচ্ছে ডিজিগনেশন। ডিজিগনেশন শব্দের অর্থ কোনো পদবি বা নামকরণ করা, যেমন আমার ডিজিগনেশন বা আমার নাম হচ্ছে, আমার ইয়ে হচ্ছে প্রভাষক, এটি হচ্ছে ডিজিগনেশন। এবং এই ডিজিগনেশন শব্দটির ভার্ব হচ্ছে ডিজিগনেট, এর সিনোনিম হচ্ছে নেম বা ইনটাইটেল। ক্লিয়ার? আর ডিবার এবং এলিমিনেট, এই শব্দটা হচ্ছে অ্যান্টোনিম, পড়ে নিবা। ডিবার। অপোজিশন, এটি জানো। ইনসেনটিভ শব্দটা তোমরা জানো কিনা জানি না। ইনসেনটিভ বোনাস নামে একটা ওয়ার্ড শুনছো কি? স্যার সাউন্ড কমে গেছে। সাউন্ড কমে গেছে? না না স্যার, স্যার ঠিক আছে। তোমার ঠিক আছে ফোনের স্যার। সমস্যা, আবার কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, শেষ করি। ইনসেনটিভ, এটা পড়বা। ইনসেনটিভ শব্দের হচ্ছে উদ্দীপক। আমরা ইনসেনটিভ শব্দটা ইউজ করি বোনাসের ক্ষেত্রে, যে ইনসেনটিভ বোনাস পাইছি, মানে ইনসেনটিভ বোনাসটা এই জন্য দেওয়া হয় যে কাউকে উদ্দীপনা সৃষ্টি করার জন্য, তাকে আরো কাজের প্রতি আগ্রহী করার জন্য তাকে ওই বোনাসটি দেওয়া হয়। অর্থাৎ এটি উদ্দীপক, তোমাকে আনন্দ দিবে, তোমাকে আরো বেশি আগ্রহী করে তুলবে। এই জন্য এটি সিনোনিম গুলো দেখো, ইন্সপায়ারিং বা এক্সাইটিং। এবং ডিসইনসেন্টিভ আর অবস্ট্রাকশন, এই দুটি হচ্ছে ওয়ার্ড হচ্ছে এর অ্যান্টোনিম। অ্যাগ্রেসিভলি শব্দটা তোমরা জানো আমার মনে হয়, যেটার অর্থ আক্রমণাত্মক। বলে না এই এত বেশি অ্যাগ্রেসিভ হচ্ছিস কেন, এইটা হচ্ছে সেই ওয়ার্ড, জি স্যার। হচ্ছে অ্যাডভার্ব এখানে, এটা পড়বা। আর ইউনিফাই শব্দটা তোমরা জানো। রেগুলারাইজ হচ্ছে রেগুলার কথাটার শব্দ, রেগুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর ভার্ব হচ্ছে রেগুলারাইজ। হ্যাঁ, পারপিচুয়াল মানে হচ্ছে নিয়মিত, আর কনস্টিটিউশনাল মানে হচ্ছে নিয়মিত। হ্যাঁ, ইরেগুলার মানে তোমরা জানো। অ্যামাউন্ট জানো। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, হোস্টাইল, এটা অবশ্যই তোমরা পড়বা। এটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে খুব বেশি পরিমাণ চলে আসে, এটা অবশ্যই পড়বা, আমি লাইন করে দিলাম। টায়ার তোমরা পড়ছো অবশ্য। টায়ার শব্দের অর্থ দুটো হয়, একটা হচ্ছে পাগড়ি আর একটা হচ্ছে ক্লান্ত। তোমরা বলো না টায়ার্ড হয়ে গেছি? জি স্যার। এই টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এর ভার্ব হচ্ছে টায়ার্ড। পাগড়ি হলে হেডড্রেস, হেডড্রেস মানে পাগড়ি, মাথায় যেটা পরা হয়। আর ক্লান্ত করা হলে হচ্ছে ফ্যাটিক, ফ্যাটিক শব্দের অর্থ ক্লান্ত হওয়া, এটা পড়বা।